আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিও টপিক হচ্ছে বাংলা ব্যাকরণের অন্যতম একটি গুরুত্বপূর্ণ টপিক সন্ধি। আজকের এই ভিডিওতে আমরা সন্ধি কাকে বলে বা কত প্রকার ইত্যাদি শিখবো না। মূলত চাকরির পরীক্ষায় এবং মূলত যেভাবে সন্ধি আসে, যে সন্ধির বিচ্ছেদ এবং সন্ধির যে নিয়ম, সেগুলো শিখবো এবং অল্প কয়েকটা টপিকের মাধ্যমে এবং একটি ভিডিওর মধ্যে কিভাবে সন্ধি শেষ করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। চলুন তাহলে ভিডিওটি লম্বা না করে সন্ধি শুরু করা যাক। আমি এখানে আপনাদের সুবিধার্থে পুরো সন্ধি কিভাবে শেখা যায় এবং কয়টি নিয়মের মাধ্যমে শেখা যায় সেগুলো আগে থেকে লিখে রেখেছি। আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন টোটাল এখানে 25টি নিয়ম আছে, 25টি নিয়ম 26টি নিয়ম আছে। আশা করি এই 26টি নিয়ম যদি আমরা ভালোভাবে পড়ি এবং ভালোভাবে লিখে রাখি খাতায়, আপনারা যদি খাতায় লিখে রাখেন তাহলে খুব সহজে সন্ধি বিচ্ছেদ আপনারা নিজেরাই পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা 1 নাম্বার নিয়মে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি কোনো বাংলা শব্দের বিচ্ছেদে যদি ছ এবং ছ যদি দুইটি একসাথে থাকে তাহলে সেক্ষেত্রে শুধু ছ হবে এবং প্রথম চটি বাদ যাবে। এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রথম চটি বাদ যাবে। উদাহরণস্বরূপ যদি আমরা এখানে দেখি পরিচ্ছদ, এই যে পরিচ্ছদ, পরিচ্ছদের আমরা যদি সন্ধি বিচ্ছেদ করি তাহলে হয় পরি যোগ ছদ। এখানে যে দুটি চ এবং ছ আছে তার মধ্যে প্রথম চটি বাদ যাবে। দ্বিতীয়ত আরেকটি যদি দেখি প্রতিচ্ছবি, তাহলে এখানে আমরা দেখতেছি প্রথম চটি বাদ গিয়ে হয় প্রতি যোগ ছবি, প্রতিচ্ছবি। এরপরে রয়েছে বিচ্ছেদ, বিচ্ছেদের বি যোগ ছেদ। আশা করি প্রথম নিয়মটি আপনাদের খুব সহজেই বুঝতে সহজ হয়েছে এবং যদি সেটি লিখে রাখেন এবং কয়েকবার পড়েন তাহলে দেখা যাবে এই নিয়মটা আর কখনো ভুলার অবকাশ থাকে না। এরপর আমরা 2 নাম্বার নিয়মে যেতে পারছি, যদি কোনো বাংলা শব্দে যদি কোনো সন্ধি বিচ্ছেদ করতে বলে এবং সেখানে বাংলা শব্দ যদি অনুস্বার থাকে তাহলে সেটি অনুস্বারের বদলে হবে ম। কিভাবে? উদাহরণস্বরূপ যদি আমরা এখানে দেখি সংসার, সংসারের সন্ধি বিচ্ছেদ যদি আমরা করতে যাই তাহলে সেখানে আসতেছে সম হস যোগ সার, সংসার। ঠিক সেম অংশ, সংযম, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন অংশ, অংশ অম হস যোগ স, সংযমের সম হস যোগ জম, সংযম। আশা করি 2 নাম্বার নিয়মটিও আপনারা খুব সহজে মনে রাখতে পারবেন। 3 নাম্বার নিয়ম, 3 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি নাসিক্য বর্ণ হলে ম হবে। নাসিক বর্ণ কি কি? নাসিক্য বর্ণ হচ্ছে ওম, নিয়, মূর্ধন্য, দন্তান্ন, ম। এই নাসিক্য বর্ণ 5টি হলে তার পরিবর্তে হবে ম। উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি সন্ধি, সন্ধি এই যে দন্তান্ন রয়েছে এটি হচ্ছে নাসিক্য বর্ণ, যার কারণে হবে ম। এর নাসিক্য বর্ণ যেহেতু সন্ধি দন্তান্ন এর পরিবর্তে ম হবে, সুতরাং এর সন্ধি এর সন্ধি পাবে সম হস যোগ ধি, এখানে যে ধ রয়েছে ধি। আরেকটি দেখতে পাচ্ছি বরঞ্চ, বরঞ্চের সন্ধি বিচ্ছেদ হবে বরম যোগ হস যোগ চ, বরঞ্চ। 4 নম্বর নিয়ম, 4 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো বাংলা শব্দে বা সন্ধি বিচ্ছেদ শব্দে বফলা হয়, বফলা কি? অন্বিত, এই দন্তা নয় বড় শিকার, এই যে অন্বিত এখানে দন্তা নয় বফলা, বফলা এর পরিবর্তে হবে কি? রস্যকার। আমরা যদি অন্বিত এর সন্ধি বিচ্ছেদ দেখি তাহলে অন্বিত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনু স্বরীয় দন্তান্ন রস্যকার যোগ ইত, স্বাগত সু যোগ আগত। আশা করি 4 নম্বর নিয়মটি খুব সহজে বুঝতে পেরেছেন। পশ্চাচার, পশু যোগ আচার। 5 নম্বর নিয়ম, আমি আসলে খুব সহজে যাতে আপনারা মনে রাখতে পারেন যার কারণে নিয়মগুলো একদম আলাদা আলাদা করে এবং শর্টকাটে দিয়েছি যাতে অতিরিক্ত পড়তে না হয় বা অতিরিক্ত করে মনে রাখতে না হয়। ওকে, আমরা দেখেছি বফলা সমান রস্যকার হবে। এখন 5 নম্বর নিয়ম আমরা দেখতেছি জফলা হলে কোনো শব্দে বা কোনো বাংলা শব্দে রস্যিকার হবে। যেমন প্রত্যয়, এই যে তয়ের সাথে জফলা রয়েছে এই জফলা এর পথে রস্যিকার হবে। কিভাবে? প্রত্যয়, প্রত্যয়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রতি যোগ হয়, ব্যর্থ বি যোগ অর্থ ইত্যাদি। খুব বেশি কমন একটি পরীক্ষায় আসে ইত্যাদি, ইত্যাদি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে ইতি যোগ আদি।
6 নম্বর নিয়ম। 6 নম্বর নিয়মে আমরা দেখছি কোন শব্দে বা বর্ণে যদি জ ফলা হয়, জ হয় অথবা জয় রেফ হয়, সেক্ষেত্রে শুধু জ হবে। এর আগেও আমরা জফলা দেখেছিলাম, এখানেও জফলা রয়েছে। তাহলে আমরা সেটা কিভাবে বুঝবো? এখানে যে জফলাটা রয়েছে সেটি হবে দুটি বর্ণের মাঝখানে, এই যে প্রত্যয় তখন অথবা ব্যর্থ অথবা ইত্যাদি মাঝখানে হলে তখন রস্বীকার হবে। কিন্তু এখানে যে জফলাটা রয়েছে সেটি কোনো শব্দের মাঝখানে হবে না, সেটি হবে কোনো শব্দের শেষে। এই যে বন্য, নয় জফলা, কাব্য, বয় জফলা, নাব্য ইত্যাদি। তাহলে জফলা, জয়রেফ এর পরিবর্তে কি হবে? শুধু জ হবে। কিভাবে? বন্য, এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন যোগ জ। কাব্য, কবি যোগ জ ইত্যাদি। 7 নম্বর নিয়মে আসি আমরা। 7 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি কোন 7 নম্বর নিয়ম। 7 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যদি কোনো শব্দে জয় রেফ হয় তাহলে হবে রি। ঠিক সেম আমরা আগের ভিডিওতে দেখেছিলাম জয় রেফ হলে শুধু জ হবে। তাহলে এই দুটির মধ্যে পার্থক্য কোথায়? এই দুটির মধ্যে পার্থক্য হচ্ছে এখানে যেমন জফলা কোনো শব্দের শেষে হবে, জয় রেফও ঠিক সেম কোনো শব্দের শেষে হবে। যেমন সৌন্দর্য, যদি কোনো শব্দের শেষে জয় রেফ হয় তখন শুধু সেই ক্ষেত্রে হবে শুধু জ। যেমন সৌন্দর্য, সুন্দর যোগ। ঠিক সেম জয় রেফ যদি কোনো শব্দের মাঝখানে হয় তাহলে সেই ক্ষেত্রে হবে রস্বীকার, রস্বীকার বা রি। রস্বীকার নয়, সরি, রি হবে। যেমন জয় রেফ সমান রি। এর উদাহরণস্বরূপ আমরা দেখতে পাচ্ছি পর্যায়। পর্যায়ের সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরি যোগ আয় অথবা উপর্যুপরি। উপর্যুপরি এর সন্ধি বিচ্ছেদ, এটা খুব সুন্দর এবং খুব কমন এবং এটি খুব পরীক্ষায় আসে। উপর্যুপরি, উপর্যুপরি এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উপরি উপরি। যে জয় রেফের জন্য উপরি এবং পয়ের নিচে রস্যকার আছে যার কারণে উপরি। উপরি যোগ উপরি সন্ধি বিচ্ছেদ। 8 নম্বর নিয়ম। 8 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি কোন শব্দে যদি আর্থ থাকে তাহলে সেক্ষেত্রে হবে ঋত। আর্থ, আর্থ সরাসরি থাকবে না। যেমন এখানে আকার যোগ তয়রেপ আছে, এটাই হচ্ছে আর্থ। আর্থ থাকলে কি হবে? ঋত। যেমন উদাহরণস্বরূপ শোকার্ত। শোকার্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে শোক যোগ এই ক এর সাথে আকার আছে, এই আর্থ এর বিপরীত হবে ঋত। অথবা পিপাসার্থ, পিপাসার্থ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পিপাসা যোগ ঋত। 9 নম্বর নিয়ম। 9 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি কোন শব্দে যদি একই রকম দুটি ব্যঞ্জন বর্ণ থাকে, কয়টি? একই রকম দুটি ব্যঞ্জন বর্ণ থাকলে প্রথমটির পরিবর্তে খণ্ডত্ব হবে এবং পরেরটি অপরিবর্তিত থাকবে। যেমন উচ্চারণ, এখানে দুটি চয় চ আছে একই শব্দ, যার কারণে একটি বিপরীতে হবে খণ্ডত্ব। উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উদ্যোগ চারণ। ঠিক সেম উল্লিখিত, লয় লয় আছে, যার বিপরীতে হবে উদ্যোগ লিখিত। উল্লাস, উদ্যোগ লাস। এই নিয়মটি খুব খুব বেশি কমন এবং খুব বেশি ইম্পর্টেন্ট, এটি যে কোনো পরীক্ষায় আসে। 10 নম্বর নিয়ম। আমরা 10 নম্বর নিয়মে কি দেখতে পাচ্ছি? 10 নম্বর নিয়মটি মনে রাখার একটি অন্যতম টেকনিক হচ্ছে 3 সমান 1। 3 সমান 1 বলতে কি? আমরা যে বাংলা বর্গীয় বর্ণ বলি, 1 নম্বর বর্গীয়, ক বর্গ, তারপর হচ্ছে জ বর্গ ইত্যাদি, এখানে ঠিক সেম গ বর্গ। এরকম 3 সমান মানে হচ্ছে গ বর্গ। এই গ বর্গ এর বর্ণ থাকলে তার পরিবর্তে হবে ক বর্গীয় বর্ণ। 3 নম্বরটা হচ্ছে গ বর্গ এবং ক হচ্ছে নাম্বার, এই জন্যই 3 সমান 1। তার মানে এর বিপরীত, এতে বোঝা যাচ্ছে বাংলা গ বর্গীয় বর্ণ থাকলে তখন তার পরিবর্তে ক বর্গীয় বর্ণ হবে। কিভাবে? এই যে গ বর্গীয়, গ, জ, ড, দ, ব, এর বিপরীতে হবে ক বর্গ, ক, চ, ট, ত, প। উদাহরণস্বরূপ যদি আমরা দেখি গ বর্গীয় বাগিস, গ এর বিপরীতে হবে ক, বাঘ যোগ ইস। জ বর্গীয়, গ বর্গীয়ের মধ্যে জ নিজন্ত, নিজ যোগ অন্ত। ট, এটি আমি আসলে যেমন তখন মনে পড়তেছিল না তাই দিতে পারিনি। দ বর্গ তদন্ত, তৎ যোগ অন্ত, সুপন্ত, সুপ যোগ অন্ত। ওকে, এটি একটু আপনাদের কষ্ট হবে আশা করি মনে রাখতে, আশা করি পারবেন বেশ কয়েকবার ট্রাই করলে। 11 নম্বর নিয়ম। 11 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি অর্ষি সমান ঋষি। এখানে যেমন আর্ত সমান ছিল, এখানে অর্ষি সমান ঋষি। উদাহরণ যদি আমরা
দেখতে চাই দেবর্ষি, যে দেব যোগ ঋষি, এখানে বয়ের সাথে কোনো কিছু নেই মানে একটা অ আছে। রাজস্বী, বর্গের জ এর সাথে কিছু নেই মানে একটি অ আছে। সেম রাজ এর মূল শব্দ হচ্ছে রাজা, এখানে সন্ধি বিচ্ছেদে সব সময় মূল বাংলা শব্দটি প্রথমে দিতে হবে, যার কারণে রাজস্বী, এখানে রাজ কোনো মূল শব্দ নয়, রাজের মূল শব্দ হচ্ছে রাজা, যার কারণে হবে রাজস্বী এর সন্ধি বিচ্ছেদ রাজা যোগ ঋষি। আশা করি বুঝতে পেরেছেন। এবার 12 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি অর্ণ সমান ঋণ। অর্ণ সমান ঋণ এর সন্ধি বিচ্ছেদ, এটির উদাহরণ যদি আমরা দেখতে চাই তাহলে এখানে দেখতে পাচ্ছি উত্তমন্য। উত্তমন্যের সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত্তম যোগ ঋণ। অধমন্য, অধম যোগ ঋণ। এবার 13 নম্বর নিয়মে। 13 নম্বর নিয়মে আমরা যেটি দেখতে পাচ্ছি মদিনা শয় ট এবং মদিনা শয় ঠ এর ক্ষেত্রে যেটি হবে, মদিনার স অপরিবর্তিত থাকবে। যদি কোনো শব্দ বাংলা শব্দে এই যে নষ্ট, এই যে ষষ্ঠ ইত্যাদি এরকম যে শব্দগুলো আছে যেখানে মদিনার শয় ট এবং মদিনার শয় ঠ আছে, সেই ক্ষেত্রে যে সন্ধি বিচ্ছেদ হবে কিরকম, মদিনার স থাকবে অপরিবর্তিত, যদি ট থাকে তাহলে হবে ত এবং থ থাকলে হবে থ। উদাহরণ আমরা দেখি, উদাহরণ আমরা দেখতে পাচ্ছি নষ্ট, নষ্ট মদিনার শয়ের সাথে ট আছে, তাহলে কি হবে নস হস যোগ ত, যেহেতু ট এর পরিবর্তে হবে ত। ষষ্ঠ, এখানে মদিনার শয়ের সাথে ঠ আছে, সেই ক্ষেত্রে হবে থ, মদিনার শয় হস যোগ থ। এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সন্ধি বিচ্ছেদ। এবার আসি 14 নম্বর নিয়ম। 14 নম্বর নিয়মে আমরা দেখতে পাচ্ছি যদি কোন শব্দে বা বাংলা বর্ণে অন্তঃস্থীয় থাকে, বাংলা শব্দে অন্তঃস্থীয় থাকে সন্ধি বিচ্ছেদের ক্ষেত্রে, তখন হবে একার। একার কিভাবে, দয়ন, এখানে দয়ের পরে অন্তঃস্থীয় আছে, যার কারণে দয়ের সাথে কি হয়ে যাবে একার, তাহলে কি হয় দয়নের সন্ধি বিচ্ছেদ দে যোগ অন। এখানে দন্তের ভাষায় লেখা যায় না, এখানে কিছু নেই মানে একটা অ স্বরবর্ণ রয়েছে। ঠিক সেম নয়ন, নয়ন দন্ত নয়ের সাথে অন্তঃস্থীয় আছে, যার কারণে দন্ত নয়ের সাথে একার হয়ে যাবে এবং দন্ত খালি বসতে পারবে না, যার কারণে একটি স্বরবর্ণ অন দেয়া। নয়ন, ন্যায় যোগ অন, এটিও খুব গুরুত্বপূর্ণ একটি সন্ধি বিচ্ছেদ।